কলকাতায় হোটেলের আগুনে পুড়ে মারা গেছেন চ্যানেল 9-এর কুষ্টিয়া প্রতিনিধি দেবাশিস দত্ত এবং তার পরিবারের 3 সদস্য। স্বজনরা জানান, এ মাসের 3 তারিখে স্ত্রী, সন্তান এবং শ্বশুরকে নিয়ে চিকিৎসার জন্য কলকাতায় গিয়েছিলেন দেবাশিস। চিকিৎসা শেষে তারা কলকাতায় অবস্থান করছিলেন। আজই দেশে ফেরার কথা ছিল। এ ঘটনায় কুষ্টিয়ায় আরও একজন সহ মোট 8 জন বাংলাদেশি মারা গেছেন। চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার বেনীপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় 5 জনকে আটক করেছে পুলিশ। বুধবার সন্ধ্যা 6টার দিকে বেনীপুর সীমান্তে এ ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, আটক 5 জনের মধ্যে 4 জন বাংলাদেশি নাগরিক এবং 1 জন ভারতীয় নাগরিক। বাংলাদেশিরা হচ্ছেন বাগেরহাটের শরণখোলার আব্দুস শুকুর খান, সিলেটের শারমিন আক্তার রুমি, হামিদা, চাঁদপুরের নয়ন এবং ভারতের কলকাতার নিয়ান। এলাকার লোকজনের দাবি, রাতের আধারে কাঁটাতারের বেড়া পার হয়ে ওই 5 জন বাংলাদেশে প্রবেশ করেন। পরে তারা জীবননগর শহরের দিকে আসার সময় এলাকার লোকজনের নজরে পড়েন। ঘন ঘন লোডশেডিংয়ে ভোগান্তির মুখে পড়েছে দেশের মানুষ। জেলা শহরে দিন-রাত মিলিয়ে 8 থেকে 12 ঘন্টাও বিদ্যুৎ থাকছে না। পল্লী বিদ্যুতের সরবরাহ আরও ভয়াবহ। গ্রাহক দুর্ভোগ সহ হুমকিতে শিল্প কারখানাগুলো। সহকর্মীদের তথ্য ছবিতে প্রতিবেদন। চুয়াডাঙ্গায় তীব্র গরম আর ঘন ঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন। দিনরাত মিলিয়ে 7 থেকে 8 ঘন্টা বিদ্যুৎ না থাকায় বিপাকে পড়েছে সাধারণ মানুষ সহ শিক্ষার্থীরা। ব্যাহত হচ্ছে কলকারখানার উৎপাদন ও সেচ কাজ। 10 মিনিট থাকলে 1 ঘন্টা থাকছে না, এই 10 মিনিট পর পরে এরকম চলে যাচ্ছে। 2 ঘন্টা 3 ঘন্টা পরে একবার আসছে। 6-7 ঘন্টা বিদ্যুৎ থাকে না। আমরা প্ল্যান ও ডিজাইনের কাজ করে থাকি, সময় মতো প্ল্যান রেডি করতে পারি না। এদিকে কলাপাড়া পল্লী বিদ্যুতের কর্মকর্তারা বলেন, তারা প্রতিদিন বরাদ্দ পাচ্ছেন 10 থেকে 12 মেগাওয়াট, কিন্তু চাহিদা 25 মেগাওয়াট। তাই লোডশেডিং দিতে বাধ্য হচ্ছেন তারা। নেত্রকোনায় বৃহস্পতিবার থেকে বিদ্যুৎ পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার জানান, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পিডিবি আওতাধীন এলাকায় লোডশেডিং নেই। তিনি আরও জানান, পল্লী বিদ্যুতের আওতাধীন উপজেলাগুলোতে এখনো লোডশেডিং রয়েছে। এসব এলাকায় দিনের বেলায় 5 থেকে 10% এবং রাতে 30 থেকে 40% পর্যন্ত লোডশেডিং চলছে। নূর তাজমিন নীর, 71। বিদ্যুতের ভয়াবহ লোডশেডিংয়ের মধ্যেও বরগুনার বিভিন্ন সরকারি অফিসে বিদ্যুতের অপচয় চোখে পড়ছে। সরকারি নির্দেশ অমান্য করে সারা রাত রঙিন আলোয় সজ্জিত থাকছে বিভিন্ন ভবন। অন্যদিকে সরকারি নির্দেশ মেনে প্রতিদিন রাত 8টার মধ্যে বন্ধ হয়ে যাচ্ছে শহরের সব ব্যবসা প্রতিষ্ঠান। আর বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলী বলছেন, অপচয় রোধে তারা সবসময় কঠোর। সাগর আকনের তথ্য ছবিতে প্রতিবেদন। প্রতিদিন সন্ধ্যার ঠিক আগ মুহূর্তেই জ্বলে ওঠে বরগুনার মায়াকুঞ্জের চারপাশ। আর এই মায়াকুঞ্জে পৃথক বাসভবনে থাকেন জেলা দায়রা জজ আদালতের বিচারক, জেলা প্রশাসক, সিভিল সার্জন ও গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী। শত শত লাল, নীল, হলুদ সহ নানান রঙের বৈদ্যুতিক বাতিতে সাজানো মায়াকুঞ্জ। সরকারি কর্মকর্তাদের বাসভবনের চারপাশে যখন এমন বিদ্যুৎ বিলাস, তখন মুদ্রার ওপিঠের চিত্রটা একেবারেই ভিন্ন। বরগুনা বাজারে রাত 8টার আগেই বিক্রি বাদ দিয়ে দোকান বন্ধের প্রস্তুতি নেন ব্যবসায়ীরা। কারণ বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের কঠোর নির্দেশ আছে রাত 8টার মধ্যে দোকান বন্ধের। বিভিন্ন কাজে বাজে থাকার পর মানুষ আসে একটু কেনাকাটা করতে রাত্রে যদি সন্ধ্যার পরে বিদ্যুৎটা বন্ধ করে দেয়, তাহলে অবশ্যই আমরা একটু ক্ষতিগ্রস্ত হই। ম্যাক্সিমাম কাস্টমারগুলো সাধারণত সন্ধ্যার পরে বের হয়, তারা 9টা-10টা পর্যন্ত কেনাকাটা করার উদ্যোগে বের হয়, কিন্তু তারা বের হতে হতে 7টা-8টার মধ্যে আবার দোকান ক্লোজ করতে হয়। যে অন্য যে যানবাহন, অন্য দোকানপাট ওদিকে একটু ভাড়াই দিয়ে আমাদের একটু কমাই দিত, তাহলে আমাদের বেচা কিনা সুবিধা হইত। অথচ সব সরকারি অফিসে আলোকসজ্জার জন্য বৈদ্যুতিক বাতি এবং ডিজিটাল সাইনবোর্ড জ্বালিয়ে রাখা হচ্ছে সারা রাত। এমনকি বিদ্যুৎ অফিসের সামনে রঙিন আলোয় আলোকিত প্রধান ফটক। অথচ বিষয়টি নিয়ে জানতে চাইলে বিদ্যুৎ বিভাগের কর্মকর্তা জানান, বিদ্যুৎ অপচয় রোধে তারা সবসময় বেশ কঠোর। হ্যাঁ, আমরা আলোকসজ্জার বিষয়ে একটা নির্দেশনা আসছে, বা সরকারি কোনো ইয়েতেও এখন ওইরকম, যাতে রাত্রি 8টার মধ্যেই সমস্ত প্রোগ্রাম শেষ হয়ে যায়।
আর আমরাও মাঝে মাঝে আমরা বাজারে গিয়ে অথবা কোথাও যদি কোনো আলোকসজ্জা হয়, এক্ষেত্রে মানুষকে আমরা উদ্বুদ্ধ করতেছি যে অহেতুক যেন তারা আলোকসজ্জা না করে। এনে জেলার সাধারণ গ্রাহক ও শ্রমজীবীরা বলছেন বিদ্যুতের এই অপচয় দ্রুত রোধ হওয়া জরুরি। রাত্রে যখন কারেন্ট না থাকে একাল তো আর আমরা গাড়ি চালাইতে পারি না, একাল তো বাসায় চলে যাই, চালাই না ওই যে ডরের সাথে। সকালে হয়তো গুনে কারেন্ট পাই না, আসর পর্যন্ত পাই না, এরপর আসরের পর গেছি আধা ঘন্টা পাইছি, এরপর আবার নাই। ভোরে গাড়ি সেদিনে বিকেল উঠছে একবেলা আর কত পয়সা টাকা ইনকাম করবো। বরগুনা পৌর শহরের 19,000 গ্রাহকের জন্য বিদ্যুতের চাহিদা 6.5 মেগাওয়াট ও 6 উপজেলার পল্লী বিদ্যুতের চাহিদা 57 মেগাওয়াট। এর অনুকূলে বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে মোট 42 মেগাওয়াট। শাকিলা শম্পা, 71। সারা দেশে গ্যাসের সংকট থাকলেও কোথাও কোথাও সামান্য উন্নতি হয়েছে। বাসাবাড়িতে দিনের অল্প কিছু সময়ে গ্যাস পাওয়া যাচ্ছে, যদিও গ্যাসের চাপ অনেক কম। এদিকে সিএনজি ফিলিং স্টেশনগুলোতে এখনও গ্যাসের জন্য ভোগান্তি হচ্ছে চালকদের। সহকর্মীদের তথ্য ছবিতে প্রতিবেদন। মানিকগঞ্জে 14টি ফিলিং স্টেশনের মধ্যে মঙ্গলবার থেকে কোনোটিতে গ্যাস পাওয়া যাচ্ছে না। এরপরেও ফিলিং স্টেশনগুলোতে লাইন পড়ে গেছে শত শত যানবাহনে। এখানে গ্যাসের জন্য আসছে, এই যে সবাই সিরিয়ালে বসে রয়েছে, গ্যাস নাই। গ্যাস সহজে পাওয়া যায় না বন্ধু ছাড়া। গ্যাসের লাইন দিলাম, লাইনে গ্যাস নাই, এখন এই যে তেল ভরে চলে যেতেছি। ফিলিং স্টেশন কর্তৃপক্ষ জানায় গ্যাস সমস্যার পাশাপাশি লোডশেডিং এর কারণে সংকট আরো প্রকট হয়েছে। সন্ধ্যার দিকে একটু আসলে আবার একটু দেই, কিছু গাড়ি পায়, কিছু গাড়ি পাই না, লাস্টে আবার থাকে না। এইদিকে আবার বিদ্যুতের সমস্যা। নারায়ণগঞ্জের রূপগঞ্জে গ্যাসের চাপ কমে যাওয়ায় ফের উৎপাদন ব্যাহত হচ্ছে শিল্প কারখানায়। ঢাকার ধামরায় 7টি ফিলিং স্টেশনের মধ্যে বন্ধ 2টি, আর স্বল্প প্রেসারে গ্যাস সরবরাহ করছে 5টি ফিলিং স্টেশন, যা কোনো কাজে আসছে না গাড়ি চালকদের। সারা রাত ধরে পাম্প বন্ধ আছিল 24 ঘন্টা, এখন চলছে মিনিট 10, এখন হালকা কিছু সাপ্লাই দিতে পারতেছি। প্রেসার মাত্র 40 প্রেসারের আগে 40 প্রেসারে আমরা কোনো টিভি মারতে পারতাছি না, গাড়ি না বাড়িতে বহাই দিয়েছি। রিক্সা ভাড়া 100 টাকা দিয়ে দেখি গেলাম, আবার এসে দেখি আপনার পাম্পে প্রেসার নাই। গ্যাসই পাই না, কালকে 130টার গ্যাস অ্যাক্টিভ মারছি। নরসিংদীতে জেলা শহরের বিভিন্ন ফিলিং স্টেশনে যানবাহনের দীর্ঘ লাইন হচ্ছে। ঘন্টার পর ঘন্টা লাইনে অপেক্ষা করেও মিলছে না গ্যাস। কবে এই গ্যাস সংকটের সমাধান হবে এ নিয়ে তিতাস কর্তৃপক্ষের বক্তব্য স্পষ্ট নয়। পিন্টু হাজং, 71। চট্টগ্রামের পতেঙ্গা সৈকতে ভেসে নিহত শিক্ষার্থী সায়েদ মুনিফ আহমেদ শানের মৃত্যু নিয়ে প্রশ্ন তুলেছেন তার স্বজন, শিক্ষক এবং সহপাঠীরা। তারা বলছেন এটি একটি পরিকল্পিতভাবে হত্যাকাণ্ড, কারণ যাদের সাথে শান সমুদ্রে গিয়েছিল তারা কেউ পরিবারকে মৃত্যুর তথ্য দেয়নি। এর মধ্যে চক্রটি পরিবারের কাছ থেকে মুক্তিপণ আদায় করে। অবশেষে 3 দিন পর চট্টগ্রাম হালিশহর মডার্ন স্কুলের শিক্ষার্থী শানের মরদেহ চিহ্নিত করে স্বজনরা। প্রণবেশ চক্রবর্তী প্রতিবেদন, ক্যামেরা ছিলেন জহিরুল ইসলাম। শনিবার দুপুর 12টার দিকে পরীক্ষা শেষ করে স্কুল থেকে বের হয়ে যান হালিশহর মডার্ন স্কুলের 9ম শ্রেণীর শিক্ষার্থী মুনিফ আহমেদ শান। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাচ্ছিল না পরিবার। ওই দিন পতেঙ্গা সমুদ্র সৈকত থেকে অজ্ঞাত অবস্থায় শানের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। সামাজিক মাধ্যমে পুলিশের দেয়া তথ্য জেনে 3 দিন পর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে মৃতদেহ শনাক্ত করে স্বজনরা। এরই মধ্যে শানের সমবয়সী 4 কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে সাগরে ভেসে মৃত্যু হয়েছে শানের। যদিও তথ্য বিশ্বাস করছেন না স্বজন ও স্কুলের শিক্ষক সহপাঠীরা। তারা বলছেন এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। আমাদের দাবি, আমাদের শানের মৃত্যুর পিছনে যারা দায়ী ছিল তাদের সঠিক বিচার করা। আমরা চাই শানের বিচারটুকু পাওয়া। আমরা চাই ওরকে যারা মারছে বা ওর মৃত্যুর পিছনে যারা দায়ী ওদের কঠোর শাস্তি হোক। আমি কখনো কল্পনাও করি না আর কখনো ক্লাসে ও থাকবে না, আমি বুঝাইতে পারবো না, আমার খুব কষ্ট লাগতেছে। আমার মনে হয় কোনো কিছু কিন্তু জড়িত আছে ভাই। এটা প্রশাসন, আমার আহ্বান থাকবে আমার স্কুলের পক্ষ থেকে, আমার সন্তান তুল্য সবাই সঠিক
তদন্ত করে সঠিক ঘটনাটা উদ্ঘাটন করে সঠিক বিচারের আওতায় আনুক যদি দোষী হয়ে থাকে। শানের বাবা জানান, গ্রেপ্তার কিশোররা বিভিন্ন সময় বিভিন্ন রকম তথ্য দিয়ে তাদের বিভ্রান্ত করেছে। নিখোঁজের পর ছেলের কণ্ঠ শুনিয়ে মোবাইল ফোনে তার কাছ থেকে 60,000 টাকা মুক্তিপণ আদায় করা হয়েছে। সাগরের ঢেউয়ে ফানি খাই ফেলছি, আমরা তারা ধরি তুলতে পারি নাই, সেটা একদম মিথ্যা কথা। ধরলে তুলতে পারবো না কেন? সে সাগরের বাসি চলে গেছে এবং এটাও বলছে তার ব্যাগটাও আমরা ফেলে দিয়েছি। ব্যাগটা ফেলেছি, তোরা কত হারামি, পরিকল্পিত হত্যা ভাই। এখনো সত্যটা আমার মনে হচ্ছে বের হয়নি। সিএমপির উপপুলিশ কমিশনার জানান, ঘটনার তদন্ত চলছে। এটি হত্যাকাণ্ড কিনা ময়নাতদন্ত রিপোর্ট আসলে পরিষ্কার হবে। এটা হত্যাকাণ্ড নাকি এটা দুর্ঘটনা, এটা আসলে তদন্ত, যেটা আমরা পোস্টমর্টেম রিপোর্টের জন্য দিয়েছি, পোস্টমর্টেম করা হয়ে গেছে। ডাক্তারি রিপোর্ট আসলেই এটা আমরা কনফার্ম হতে পারবো। এরই মধ্যে গ্রেপ্তার 4 কিশোরকে আদালতের মাধ্যমে জেলে পাঠানো হয়েছে। প্রণবেশ চক্রবর্তী, ৭১, চট্টগ্রাম। চলছে দেশীয় সরাসরি সংবাদ এবং অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১ ফেসবুক পেজে, সাবস্ক্রাইব করুন ৭১ ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সাথে।